নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা পড়ে শোনাচ্ছি। আসুন তবে শুনি স্মৃতির রেখা। অপূর্ব জ্যোৎস্না রাত্রি। এরকম রাত্রি দিরা ছাড়া অন্য কোথাও দেখা যায় না। আর দেখা যায় বড় বাসার ছাদে। চারধার নিস্তব্ধ, সামনের কাশবনের মাথায় দুগ্ধশুভ্র জ্যোৎস্নাধৌত আকাশে রহস্যময় তারার দল। শুধুই মনে পড়ে জীবনটা কি বিচিত্র রহস্য। এ শুধু একটা বিচিত্র অনন্ত রহস্য। এর সব দিকেই অসীমতা, যেদিকে যাওয়া যায়। চাঁপাপুকুরের সেই যে বাড়িটাতে নিমন্ত্রণ করেছিল, আমাদের গ্রামের সেই 10 বিঘা দানের বাঁশবন, বড় চারা আমতলায়, জঙ্গিপাড়ার স্কুলের সামনের মাঠে এরকম জ্যোৎস্না পড়েছে আজ। যখন এইসব বিভিন্ন স্থান তৎসংশ্লিষ্ট স্মৃতির কথা মনে ভাবি, তখনই হঠাৎ জীবনের বিচিত্রতা প্রগাঢ় রহস্য আলোকে অভিভূত করে দেয়। সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ে অনন্ত আকাশের নক্ষত্ররাজির উপর। কে জানে ওর চারপাশের অন্ধকার গ্রহদলের মধ্যে মধ্যে কি বিচিত্র জীবনধারা প্রবাহ চলেছে। কোন দেববালকের মায়াময় শৈশব স্বপ্ন দেশের গাছপালা ভূমিশ্রীর মধ্যে কাটছে যুগে যুগে। অপূর্ব দেবতার লীলাভূমি, কত সৌন্দর্য ভরা নব নব জগৎ, কত উচ্চ স্তরের জীবকুল। হাজার হাজার বর্ষস্থায়ী বিচিত্র প্রেম তাদের জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে অনন্ত জীবন মৃত্যু বিরহ মিলনের ভিতরে অক্ষুণ্ণ চিরসঞ্জীব ধারায় বয়ে চলে। কত সভ্যতার উত্থান পতনের মধ্যে দিয়ে, কত পৃথিবীর ধ্বংস সৃষ্টির তালে তালে। প্রাচীন ইজিপ্টের সে রাজকন্যার আত্মার কথা মনে পড়ে। এক 32 বৎসরের জীবনে যদি এই আনন্দের এই প্রাচুর্য, অনন্ত জীবন পথের পথিকদের হাজার হাজার বৎসর স্মৃতির মধ্যে কি অমৃত সঞ্চিত আছে, যদি অমৃতের পুত্রেরা তাদের সত্যিকার অধিকার না হারিয়ে ফেলে। জন্মে জন্মে, যুগে যুগে হারানো প্রেম ফিরে পাওয়া স্বপ্ন কল্পনা না বাস্তব? মৃত্যুর ওপারেও কি কল্পনা ধ্যান চলবে? সেখানে তো লেখা নাই, আধ্যাত্মিকতার আগ্রহ নাই। তবে কোন উদ্দেশ্যে মানুষের কর্মপ্রবাহ? হয়তো সেখানে তার উত্তর মিলবে। আমি এই আকাশ, এই তারাদল, এই অপূর্ব জ্যোৎস্না রাত্রি, এই নির্জন মুক্ত জীবন ভালোবাসি, প্রাণ ভরে ভালোবাসি। বাংলোর বারান্দায় ডেক চেয়ার পেতে বহু দূরের জ্যোৎস্না ভরা আকাশের দিকে এক মনে চেয়ে রইলাম। কালীধরের নিচেই যে জঙ্গল আরম্ভ হয়েছে, তার মাথা দিয়ে জ্যোৎস্নার ঢেউ বয়ে যাচ্ছে। অনন্ত দেশের রহস্য বার্তার মতো একটা বড় নক্ষত্র নির্জন ঝাউঝাড়ের মাথায় জ্বলজ্বল করছে। হুহু পশ্চিমে হাওয়া বইছে। কি এক অপূর্ব রহস্য মনে যে নিয়ে আসে, কি সব চিন্তা আনে, কি মাধুর্য মনকে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে, কেবল বহু দূরের কথা মনে পড়ে। আজ কাছারির সামনের কাশজঙ্গলে সূর্যাস্তের সময় বেড়াতে গেলাম। গভীর নির্জনতা, শুকনো কাশের ভরপুর গন্ধ, বাঁকা ডাল, বড় ঝাউয়ের ঝোপ শুকনো খটখটে, মাটির গন্ধ সোদা সোদা। অনেক দূরে ভাগলপুরে গঙ্গার উপর রাঙা সূর্যটা হেলে পড়েছে। এই অপূর্ব সূর্যাস্ত এদেশের নিজস্ব সম্পদ। এর সঙ্গে পরিচয় এদেশে এসে। বিহারের এই দিগন্তব্যাপী মাঠ, চরের মধ্যেই দিগন্ত লক্ষ্মীর ললাট রক্ত, সিন্দুর বিন্দুর মতো অপূর্ব অস্ত সূর্য সবুজের সমুদ্রের মতো শস্য ক্ষেতের ওপর যখন ঢলে পড়ে, তখনই মনে হয় অনন্ত অন্তরতম অন্তরকে হাতছানি দিয়ে ডাক দিচ্ছে। আমার উদ্দাম মুক্তিকামী স্বাধীনতাপ্রিয় মন এই প্রসারতা,
এই নির্জন বন্য সৌন্দর্যের কর্কশ প্রাচুর্যে মুগ্ধ হল, সার্থক হল। তাই আজ ভাবছিলাম, জীবনে কেউ শত্রু নয়। অল্প দিনের ব্যবধানে যাকে মনে হয় অমিত্র, দূরের ব্যবধানে তাকে দেখা যায় সে জীবনে পরম মিত্রের কাজ করছে। রাজকুমার বাবু, খুকি, এ দুজনের মতো মিত্র কে? আমার প্রসারতা প্রিয় নির্জনতাকামী মনকে ধ্যানের অবসর এরাই না জুগিয়েছে। ভগবান এদের আত্মাকে আজকালের জ্যোৎস্নাধারার মতো শুভ্র করুন। কাল সকালে উঠে জোয়ান ক্ষেত দেখতে দেখতে মুক্তিনাথের স্ত্রীর আদ্যশ্রাদ্ধের নিমন্ত্রণে বাসনাপুর যাব। সকালে রামগিরিতে রামের ঘোড়াটা যাবে ঠিক হলো ও রামধনিয়া চাকর ব্যাগ নিয়ে যাবে। ভাটলি গোটা দেখে আমি ঘোড়া নিয়ে ওই পথে অমনি চলে যাব জোয়ান খেতে। সেখানে গণপথ তহসিলদার ও মোহিনীবাবু আমিন উপস্থিত থাকবেন। পরে কাছারিতে গিয়ে গঙ্গা স্নান করে আহারাদির পর বৈকালে ফিরব। বড় ভালো লাগে এই উন্মুক্ত জীবন, বড় ভালো লাগে এই দিরা, এই অপূর্ব জ্যোৎস্না রাত্রি, এই বন, কাশছোপ, দূরের নীল পাহাড় দুটি, এই ঘোড়ায় চড়া, এই সর্ষে ফুলের গন্ধ, সকলের চেয়ে মনকে চারপাশে ছড়িয়ে দেবার এই অপূর্ব অবকাশ। বাঙালি মণ্ডল আজ এক ঝুড়ি কুল নিয়ে আজমাবাদ থেকে এসেছে। ওদের বকশিসের কম্বল নিয়ে যাবে। সকালে বার হয়ে ঘোড়া করে রাইক্ষেত দেখে পরশু রামপুর চলে গেলাম। সেখানে বহুদিন পরে কলবলিয়ায় অবগাহন স্নান করা গেল। দূরে কহনগাঁয়ের নীল পাহাড়টা বড় ভালো লাগছিল। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করার পরেই গোষ্ঠবাবু ও আমি হেঁটে বার হলাম। সত্যি হাঁটার মধ্যে এমন একটা জিনিস আছে যা ঘোড়ায় চড়ে পাওয়া যায় না। নাড়াবৈহারের কাছে দূর প্রসারী ঘন শ্যামল জব গমের ক্ষেত, আকাশে উড্ডীয়মান বলাকার শাড়ি বড় ভালো লাগছিল। বহুকাল পরে অনেক দূর পায়ে হেঁটে যাওয়ার সুখ অনুভব করলাম। পথের পাশেই নীল ফুলে ভরা খেসারির ক্ষেত, চন্দন রঙের ফুলে ভরা মটর ক্ষেত, কোথাও আধশুকনো দূর্বা ঘাসের ক্ষেত। গোষ্ঠবাবু আস্তে আস্তে আবার কল্লোর চৌধুরীর ক্ষেতের কাছে এসে পথ হারিয়ে ফেললে। আধশুকনো দূর্বা ঘাসের ঘন কাশবনের মধ্যে দিয়ে সুঁড়ি পথ বেয়ে অনেক দূর এলাম। আর বছরে সেই তেলির ক্ষেতে যেখানে নীলগাই দেখেছিলাম, যাবার সময় যেরকম সুঁড়ি পথ দিয়ে যেতাম সেরকম। তারপরে কেবলই সবুজ সমুদ্রের মতো শস্যক্ষেত্র, দিক দিগন্তহীন দূর, দূর সুদূর প্রসারী আকাশ। অপূর্ব এ দিরার দৃশ্য। এরকম নীল আকাশ, এরকম পাহাড়, এই রঙের দূর প্রসারী শ্যামলতার সমুদ্র আর কোথায়? মাঝে মাঝে বন্য শুয়োরে শস্যক্ষেত খুঁড়ে ফেলেছে। গভীর জঙ্গলের মধ্যে নির্জন ফসলের ক্ষেত। এই গভীর বনের ধারে একটা কাঠের তৈরি কুঁড়ে, তাতেই চাষি রাত্রে শুয়ে এই ভীষণ হিমবর্ষী রাত্রে ফসল চৌকি দেয়। ওরা পথ হারিয়ে গেল। মালিক ঘোড়া নিয়ে আসছিল। সে বললে, এ কোথায় এলাম? গোষ্ঠবাবুও দিশাহারা হয়ে গেল। আমিও প্রথমটা ঠাউর করতে পেরে উঠলাম না। পরে সিধা পথ পেয়ে খানিকটা আস্তে আস্তে দূরে কতকগুলো কাঠের ঘর দেখে আমি বললাম, এই বালামণ্ডলের টোলা। গোষ্ঠবাবু বললেন, না। আমি কিন্তু আর খানিকটা এসে বাঁ ধারে যে পথে লোধাইটোলা, ঘোড়া করে গিয়ে সে পথটা দেখতে পেলাম। তারপর হেঁটে খানিকটা পার হয়ে হুকুমচাঁদের বাসার কাছ দিয়ে মানুষ সমান উঁচু রেড়িক্ষেত দিয়ে এলাম। মুকুন্দি ও জহুরি আজই বৈদ্যনাথ থেকে ফিরে এসেছে। প্রসাদ দিয়ে গেল। মুকুন্দিকে বললাম, তুমি আমার কাছে রাত্রিতে গল্প করবে।
বড় আনন্দের দিনগুলো এসব। অভিজ্ঞতায় একটা বুঝলাম, আজ যে স্থানটা নতুন, ভালো লাগে না, মন বসে না, যতদিন যায় তার সঙ্গে স্মৃতির যোগ হতে থাকে, ততই সেটা মধুর হয়ে ওঠে। এই ইসমাইলপুর 1924 সালে আন্দামান দ্বীপের মতো ঠেকত। আজমাবাদকে তো মনে হতো 1925 সালেও সত্য জগতের প্রান্তভাগ, জঙ্গলে ভরা বেলজিয়াম কঙ্গোর কোনো নির্জন উপনিবেশ। আজকাল সেই আজমাবাদ এই ইসমাইলপুর ছেড়ে যেতে হবে ভেবে কষ্ট হচ্ছে। আজ এমারসনের ইমমর্টালিটি প্রবন্ধটা পড়ে মনে হলো আমার মনের কথা অবিকল তাতে লেখা আছে। কতদিন বসে বসে ভেবেছি, অন্য জগতের জীবনেও নিশ্চয়ই চিন্তা, পড়াশোনা, একটা কিছু কাজ নিয়ে থাকবার প্রচুর অবকাশ আছে। 1000 বছর কেটে যেতে পারে, তবুও ব্যক্তিত্ব নষ্ট হওয়ার কারণ কি? 30-32 বছরের স্মৃতিভাণ্ডার যদি এ মধুকে পরিবেশন করে, তবে অনন্ত জীবন পথে 200-300 বছরের স্মৃতির ঐশ্বর্য কি, তা ভাবলেও পুলকে শিউরে উঠতে হয়। 1000 বছরের, 2000 বছরের, 20,000 কি লক্ষ বছরের? নবমী 31শে জানুয়ারি 1928। কাল রাত্রির থেকে খুব বৃষ্টি চলছিল। ভাবলাম বুঝি সকালে বটেশ্বরনাথ মেলা দেখতে যাওয়া হবে না। সকালে উঠে হু হু পশ্চিমে বাতাস দিচ্ছে, ভাগলপুরে রোদ্দুর উঠেছে, মেঘ উড়িয়ে নিয়ে ফেলছে পূর্ব উত্তর কোণে। মন্টু মিত্র যাবার জন্য তৈরি হলো। অনেক লোক বটেশ্বরনাথ স্নান করতে চলছে। আমিও স্নান করে নিয়ে ঘোড়ায় উঠব। ঘোড়া নিয়ে বালাটোলার মাঠে খুব জব খাওয়ালাম। সেখান থেকে খানিকটা যেতে ঘোড়ার পেটি আলগা হয়ে গেল, কিন্তু একটা লোককে ডাকিয়ে সেটা ঠিক করে নিয়ে আবার ঘোড়া ছাড়লাম। কলবলিয়ার মহতান সহিস দাঁড়িয়েছিল, তাকে দিয়ে পেটি কমিয়ে ঘোড়া ছেড়ে দিলাম। তিনটাঙার পথটা বেশ ভালো, গাছপালা, আলোকলতার জল, ছায়া। খানিক দূর যেতে যেতে মেলায় লোক সারবন্দি হয়ে যাচ্ছে দেখলাম। রাঙা কাপড় পরা মেয়ের দল, গরুর গাড়ির সারি। মেলায় পৌঁছে এদিকে ওদিকে খুব বেড়ানো গেল। পরে ঘোড়া ছেড়ে লোকপূর্ণ পথ দিয়ে রওনা হলাম। এক স্থানে অতি নিরীহ গোবেচারী ভীতু প্রকৃতির একজনকে দেখলাম। ব্রহ্মমণ্ডলের তাঁবুতে সে টাকা পয়সা কাপড়ে বেঁধে নিয়ে এসেছিল। মেয়েরা পরস্পরের সঙ্গে দেখা হলে মরা কান্না কাঁদে। এ আগে কখনো দেখিনি। যখন কুড়ারি তিনটাঙার ওধারের পথে আছি, তখনই সূর্য হেলে পড়েছে। খুব সাঁড়া গাছের ছায়া, পাশেই সবুজ গম ক্ষেত, সুগন্ধ ভরা। ঘুঘু পাখি বনের ছায়ায় ডাকছে। মনে হলো কেমন সেই গত পঞ্চমীতে দেশের কুঠির মাঠ থেকে কুল খেয়ে এসে আজ 25 বছর পরে বাড়ির পিছনের বাঁশবনে বসেছিলাম। সে স্থানটিতে এরকম বাঁকা রোদ্দুর পড়েছে। রবিবার আজ যে, দেশে 55 তলার কাছ দিয়ে হাট করে নিয়ে যাচ্ছে। বলছে বেগুনের কত দর আজ হাটে। ঝুড়ি দোলানো পথ দিয়ে মাধবপুর নতিডাঙ্গার হাট করে ফিরছে। আরও খানিকটা এসে একজন বললে, বড় রাস্তার খানিকটা গিয়ে পশ্চিম দিকে বাসনা পুকুরের রাস্তা পাওয়া যাবে। সে পথে আস্তে আস্তে জয়পাল কুমোরের বাড়ি। কাছের জঙ্গলে দুটো বন্য শুয়োর একেবারে সামনে পড়ল। তারপরেই সোজা পশ্চিমমুখে পথ। ঘন ছায়া ভরা ওধার থেকে অস্ত সূর্যের রাঙা ম্লান আলো বাঁকা হয়ে মুখে পড়েছে। সেই ঘুঘুর ডাক বড় ভালো লাগছিল। পথ ঠিক আছে কিনা জানতে সামনের একদল মেলা ফেরতা যাত্রীকে জিজ্ঞাসা করতে তারা বললে বাসনাপুকুর যাবে। একেবারে পড়লাম কলবলিয়ার ধারে। বাসনাপুকুর আসতে রাঙা সূর্যটা বহুদূর দিরার পিছনে অস্ত গেল। ওদিকে পূর্ণিমার চাঁদটা। পিছনে চেয়ে দেখলাম বটেশ্বরনাথ পাহাড় ছাড়িয়ে অনেক ওপরে উঠেছে।
কলবলিয়া পার হবার সময় পূর্ব দিকে পাহাড়ের ধূসর ছবি। ওপরে ওঠা পূর্ণ চন্দ্রের দিকে চেয়ে চেয়ে বাড়ির ভিটের কথা ভাবছিলাম। সেই ভাঙা কলসিহাঁড়ি পড়ে আছে। কোনকালে এই সজনা ফুল ভরা বসন্ত দিনের বার্তা। পিসিমার কাছে কাটানো সেই সব দূরের দিনগুলো। ছোট্ট এক নোনা গাছের ধারের ওপরের ঘরে কত পূর্ণিমার রাত চলে যাওয়া। সামনে দিরার মধ্যে এখান থেকে এখনো 6 মাইল এই রাত্রে যেতে হবে। ঘোড়া ছেড়ে চলে এসে যখন নাড়াবৈহারে পড়েছি তখন খুব জ্যোৎস্না ফুটেছে। বাঁয়ে বালিয়াড়ির ওপর কাশবন একটা, আশেপাশে কাশের ঝাড়, নির্জন ধুধু করছে মাঠ আর কাশবন। কোনো দিকে মানুষের সাড়া শব্দ নেই। পরে আন্দাজে ঘোড়া চালিয়ে এসে দেখি সামনে সেই পর দেওয়া জলাটা পড়েছে। ঘোড়া টপকে পার হলো। প্রতি মুহূর্তেই ভয় হচ্ছিল, বুঝি পথ হারাবো। পরে জঙ্গলটা পার হয়ে লোধাইটোলার নিচের তলাটার ধারে এসে গম খেতে ঘোড়া ছেড়ে দিয়ে অনেকক্ষণ জ্যোৎস্না ভরা জলাটার দিকে চেয়ে রইলাম। চাঁপা পুকুরের পুকুরঘাটে যাবার ইমাদি ওফালা জমিটুকুতে ওই রকম জ্যোৎস্না পড়েছে। দীর্ঘ শস্য ক্ষেতের মধ্যে দিয়ে ঘোড়া ছাড়লাম। জবের শীষে পা লেগে শিরশির শব্দ হচ্ছিল। লোধাইটোলা ছেড়ে ঘোড়া খুব দৌড় করালাম, র্যাঞ্চম্যানস রাইডের মতো খুব। গম জবের ক্ষেত দিয়ে এঁকে বেঁকে খুব জোরে ঘোড়া ছুটিয়ে এলাম। কাছারি পৌঁছালাম সন্ধ্যার 1 ঘণ্টা পরে। অপূর্ব জ্যোৎস্নার রাত্রি। দাওয়ায় চেয়ার পেতে বসে আছি। সামনের কাশবনে জ্যোৎস্না এসে পড়ে অপূর্ব দেখাচ্ছে। কাছারির অনেকে বটেশ্বরনাথে গঙ্গা স্নান করতে গিয়েছে, এখনো ফেরেনি। কত কি পাখি ডাকছে। বিহারের দিক দিশাহীন মাঠ, তার নির্জনতা, 2-একটা সাথী ছাড়া রব, কাশবন, বালিয়াড়ি, অস্তসূর্যের রাঙা আলো, অপূর্ব জ্যোৎস্না, এই সবের মোহ ক্রমে ক্রমে মাথায় পেয়ে বসেছে। বড় আনন্দে দিন আজ কাটল। যাতায়াত 24 মাইল ঘোড়া চড়া হলো আজ। আজ জয়পালটোলার নির্জন ছায়াপথটা বেয়ে আসতে কেবলই মনে হচ্ছিল দূরে সেই হাটবার, পূবমুখ হাওয়া থেকে বহু দূর জীবন পথে চলেছি। সেই কুল খেতে যাওয়ার দিন, সেই বাঁশবন পোড়ার দিনগুলো কত কত পিছিয়ে পড়ে গিয়েছে। এই উদাস ঘুঘুর ডাক, রাঙা অস্ত সূর্যের রোদ, এই গতির বেগ, এ এক সঙ্গীত। অপূর্ব জীবন সঙ্গীতের নবমূর্ছনায় কত মাদকতাময়। 5ই ফেব্রুয়ারি 1928। কদিন ধরে ক্রমাগত জঙ্গলের পথে ঘোড়া নিয়ে বেরোই। উপরি উপরি 2 দিন পথ হারিয়ে ফেলেছিলাম। সেদিন বড়কুণ্ডিটার কাছে গিয়ে পথ হারানোতে রাধুমিত্র পথ দেখিয়ে আনে। আর একদিন লোধাইটোলার রাস্তা না খুঁজে পেয়ে গভীর জঙ্গলের মধ্যে সুড়িপথ বেয়ে সন্ধ্যার অন্ধকারে কালামণ্ডলের বাড়ির কাছে এসে পড়েছিলাম। সে পথ দেখিয়ে আনে। আজ রামজোতকে সঙ্গে নিয়ে নারায়ণপুরে দামড়িকুণ্ডির ফসল দেখতে যাই। লক্ষ্মীপুর ঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে গিয়ে গভীর মানুষ সমান উঁচু কাশজঙ্গলের মধ্যে সুড়িপথ বেয়ে কুণ্ডির ধারে যখন এলাম, তখন নির্জন জঙ্গলের মাথায় পূব দিকে একটি মাত্র সন্ধ্যা তারা উঠেছে। ওহ, কি ঘন নির্জন জঙ্গলটা! শুধু উঁচু বালিয়াড়ি ও কাশের বন। ফিরে আসতে আসতে বেশ লাগল। দুধারে মানুষের গতিবিহীন নির্জন কাশ ঝাউর বন, শুকনো কাশ জঙ্গলের গন্ধে ভরপুর। সোদা সোদা বেশ লাগে। মাথার ওপরে তারা এখানে ওখানে, এখানে ওখানে উঁচু নিচু ঢিবি, বালিয়াড়ি, অন্ধকার, বিশাল নির্জনতা। যেন চারপাশের জঙ্গলে
আকাশের নক্ষত্র জগৎ তার রাজত্ব বিস্তার করেছে। ভাস্ট ওয়াইল্ডনেস। তার মধ্যে ঘোড়ায় আমরা দুটি প্রাণী। ঘোড়াটা পথ দেখতে না পেয়ে টক্কর খাচ্ছে। গভীর জঙ্গলের দিকে কোনো সাড়া নেই, শব্দ নেই। কোনো কোনো জায়গায় জঙ্গল খুব ঘন নয়, চকচকে বালি। এখানে ওখানে বনঝাউয়ের ঝোপ, উঁচু নিচু। পিছনে কাশ জঙ্গলের মাথায় তারা ভরা পূব দিকের আকাশ, সোদা সোদা কাশবনের গন্ধ। এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখব, একটা কঠিন শৌর্যপূর্ণ গতিশীল ব্রাত্য জীবনের ছবি। এই বন, নির্জনতা, ঘোড়ায় চড়া, পথ হারানো, অন্ধকার, এই নির্জনে জঙ্গলের মধ্যে খুবড়ি বেঁধে থাকা। মাঝে মাঝে যেমন আজ গভীর বনের নির্জনতা ভেদ করে যে সুড়িপথটা ভিটেটোলার বাথানের দিকে চলে গিয়েছে দেখা গেল, ওই রকম সুড়িপথ এক বাথান থেকে আর এক বাথানে যাচ্ছে। পথ হারানো, রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে ঘোড়া করে ঘোড়া। এদেশের লোকের দারিদ্র্য, সরলতা, এই ভিরাইল অ্যাক্টিভ লাইফ, এই সন্ধ্যায় অন্ধকারে ভরা গভীর বন, ঝাউবনের ছবি, এই সব। দূরে বাংলাদেশে এখন বসন্ত পড়েছে। গ্রামে গ্রামে বাতাবি লেবু ফুলের সুগন্ধ। সজনে ফুল পড়ে আছে, আমের বউল, কচি পাতা ওঠা গাছপালা, দক্ষিণ হাওয়া বইছে। কোকিল ডাকতে শুরু করেছে। তার সঙ্গে মনে পড়ে গৃহে গৃহে এই মঙ্গল সন্ধ্যার শান্ত চোখে গৃহলক্ষ্মীদের হাতে আনা সন্ধ্যাদীপ, জানলায় ধূপগন্ধ, দেবতার মন্দিরে আরতি। 12ই ফেব্রুয়ারি 1928। প্রায় এক মাস পরে দিরায় একঘেয়ে কাশ ও বনঝাউয়ের বনের নির্বাসন থেকে বালি, সবুজ গম, জবের ক্ষেত, ঘোড়ায় চড়া লোধাইটোলার খুবড়ি, এসব থেকে আজ ভাগলপুরে এলাম। অনেক দিন পরে ভারী চমৎকার লাগছিল। সব যেন নতুন নতুন। কাল এসেই চন্টিবাবুর সঙ্গে বেড়াতে বার হলাম। ক্লাব থেকে মাঠে বেড়াতে গেলাম। কমিশনারের বাড়ির কাজটাতে যখন এসেছি তখন চণ্ডীবাবুর সঙ্গে গল্প করতে করতে মনে হলো অনেক কালের কথা। সেই সব দিনের বনগ্রাম স্কুল থেকে হোমসিক হয়ে বাড়ি ফিরতাম। ভারতদের বাঁশতলা, কালীদের বাগানের কোণটা, গাবতলাটা আমার কাছে স্বপ্নপুরীর মতো লাগত। কালীর সঙ্গে ইছামতির ধারে বসে মনে হতো কতদিন পরে আবার এসব সুপরিচিত স্থানে এসেছি। নভেলে এইসব শৈশবকালের স্মৃতিরই পুনরাবৃত্তি করছি মাত্র, কারণ মনের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা ছাড়িয়ে কোনো লেখকই যেতে পারেন না। গেলেই সেটা কৃত্রিম ট্যুর ডি ফোর্স হয়ে পড়বে। আজ বৈকালে কলেজের ঘাসবনের পথ দিয়ে বেড়াতে গিয়ে প্রথম ফাল্গুনের গাঢ় স্নিগ্ধ আম্রবৌলের সৌরভে, বাতাবি নেবুফুলের গন্ধে, অপরাহ্নের ছায়ায় কত কথাই মনে আসতে লাগল। কি অপূর্ব জীবন পুলক! বহুকাল পরে দিরার কাশবন থেকে এসে এ কি অপূর্ব পরিবর্তন! চারধারে ঘেটু ফুল ফুটে আছে, ঝোপে ঝোপে ছায়া নেমে এসেছে। আম্রবৌলের গন্ধে, পাপিয়ার ডাকে বাতাস অবশ। নেবু ফুলের গন্ধে মনে পড়ে কতকাল আগে কোন কৈশোরের দিনে স্নিগ্ধ ছায়াভরা বৈকালে যেন গোপালা গয়লার বাড়ির সামনের চড়কতলার পথটা দিয়ে যাচ্ছি। যাক, তারপর লাইনের ওপরকার সাঁকোর ওপরে গিয়ে বসলাম। মনে হলো এই অপূর্ব শিল্প যাঁর হাতের, এই পৃথিবী পাড়ের নক্ষত্র জগতে হয়তো কত উন্নত বিবর্তনের জীবজগৎ আছে। তিনি তার অপূর্ব শিল্প প্রতিভা সেসব উন্নততর জগতে না জানি কত অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন। অনন্ত সৌন্দর্যভূমি এই নক্ষত্র জগৎ, কত এ ধরনের উন্নত বসন্ত, আরও কত অজানা ঋতুবিলাস তার ধুলায় ধুলায়। যুগে যুগে যেসব শিল্পী, কবি
এই সৌন্দর্য সৃষ্টির গান করে গিয়েছেন গ্রিক যুগ, রোমক যুগ, রামায়ণ, কালিদাস, শেলি, শেক্সপিয়ার, কিটস, রবীন্দ্রনাথ, এইসব দ্রষ্টাদের কথা ভাবি। ভগবানের সৃষ্টিকে এরা আরও কত মধুময় করেছে। ওইসব জগতে কত উন্নত ধরনের কবি, দ্রষ্টা, ভাবুক আছেন কে জানে। আমি বেশ কল্পনা করতে পারি নির্জন জ্যোৎস্নাময়ী অজানা গ্রহজগতে তাঁদের কল্পনার সে অপূর্ব বিলাস। 21শে ফেব্রুয়ারি 1928। এখনকার এক একটা দিন একটা সম্পদ হয়ে উঠছে। কলকাতায় এরকম দিন কটা আসে? আমারই বা এর আগে কটা এসেছিল? স্কুল কলেজের রুটিন বাঁধা কাজ, স্কুল মাস্টারির রুটিন বাঁধা কাজের সময় এসেছিল বটে দিন কতক, লিগের কাজের সময়। কিন্তু সেও বড় ভ্রমণশীল, বেদুইনের মতো জীবন ছিল বলে সেও ততটা ভালো লাগেনি। আজকালকার প্রত্যেক দিনটি এক একটা উৎসব দিনের মতো সুন্দর। এত সুপ্রচুর অবসর, এত বৈচিত্র্য আর কখনো কি জীবনে পাব? আজ 3টার সময় চণ্ডীবাবু এলো, তার সঙ্গে বার হয়ে গেলাম। প্রস্ফুট আম্রমুকুলের গন্ধ ভরা বৈকালের বাতাসের মধ্য দিয়ে বেড়াতে বেড়াতে রোমান ক্যাথলিক গির্জাটাতে ঢুকলাম। দুধারে বৈকালের ছায়ায় সুন্দর গাছগুলো, আমরুল, কামিনী ফুল, আম গাছ, 2-4টে বিলিতি ফুলের গাছ চিনি না। গঙ্গার ধারে কেমন সুন্দর বাঁশঝাড়, গোলাপের বাগান। পৃষ্ঠের সঙ্গে বসে অনেকক্ষণ ধর্ম সম্বন্ধে আলোচনা হলো। রোমান ক্যাথলিক পবিত্র বিয়েটিটিউড সম্বন্ধে আমাকে যা বোঝালেন তা অন্যভাবে আমি নিজের চিন্তার মধ্যে পেয়েছি। মানুষের মধ্যে এমন একটা শক্তি বেড়ে যাবে যাতে করে সে ভগবানের বিরাট সত্তা সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করে বিরাটের আনন্দ পাবে। বললেন, ইনকুইজিশন সম্বন্ধে বিশ্বাস করো না, ওটা আমাদের শত্রুদের লেখা। অনেক সত্য আছে বটে, কিন্তু অতিরঞ্জনও খুব। বললেন, আমরা ট্রুথ সম্বন্ধে কন্ট্রোভার্সি করি না। দুটো একটা ডক্ট্রিন যারা বাদ দিয়েছে তাদেরও বাদ দিয়েছি। রাজা অষ্টম হেনরি বিয়ে করতে চাইলেন, সেই জন্যে আমরা ইংল্যান্ডের মতো দেশকে ছেঁটে বাদ দিলাম। সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, এতদূর এসেছেন, বললেন আমরা আর দেশে ফিরব না, মৃত্যু হয়তো এখানেই হবে। সেখান থেকে বেরিয়ে কলেজের পথে অন্ধকার ঘন আমবনটা দিয়ে রেল লাইনে এসে উঠলাম। জ্যোৎস্না উঠেছে, পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না পড়েছে। এই পাশের তালতলায় গত ভাদ্র মাসে কল্পনা করেছিলাম দুর্গার তাল কুড়োনো। শৈশবে তাল পড়ে থাকলে গাছতলায় কি আনন্দ হতো। কি অপূর্ব আম্রবৌলের গন্ধমাখা জ্যোৎস্না রাত্রিটা। সাঁকোটার ওপর অনেকক্ষণ বসে গল্প করে স্টেশনে এলাম। কবিরাজ মহাশয়ের সঙ্গে অনেককাল পরে দেখা। তিনি সংকীর্তন করতে যাচ্ছেন স্টেশনের বাসায়। বাজারে একটা শার্ট কিনে গ্রামোফোনের দোকানে রবি ঠাকুরের আবৃত্তি শুনলাম। আজি হতে 100 বর্ষ পরে। বৃদ্ধ কবিবরের গম্ভীর গলায় উদাত্ত সুর, বড় ভালো লাগলো। তারপরে চণ্ডীবাবু চলে গেল তার বাড়ি। আমি আস্তে আস্তে পথে ভোলাবাবুর সঙ্গে দেখা। ভোলাবাবু দীপবাবুর বাড়ি যাচ্ছেন ইলেকট্রিক ফিটিংসের ক্যানভাস করতে। তাকে বললাম, দীপবাবু এখন ব্রিজ খেলতে ব্যস্ত, সকালে না গেলে কি দেখা হবে? দিনটা বেশ কাটল। 26শে ফেব্রুয়ারি 1928। ধারাবাহিকভাবে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখার পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।